খানিকক্ষণ ঘরের ভিতরে পায়চারি করে বিছানায় শরীর মেলে দিল মেজবাহ। তবে এপাশ ওপাশ করেও ঘুমের দেখা পেল না। রাগ তার কিছুটা কমে এলেও মনের ভিতরটা অস্থিরতায় ছটফট করছে। সে কি ঠিক করলো কাজটি? ভয় পায় মেয়েটি একা ঘরে ঘুমোতে। গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা একটি মেয়ের পক্ষে এমনটাই কি স্বাভাবিক নয়? তাছাড়া মেয়েটির বয়সও তার একবার বিবেচনায় আনা উচিত ছিল। অস্থির মনে বিছানা ছেড়ে উঠে ডাইনিংয়ে এসে এক গ্লাস পানি ঢক ঢক করে গিলে ফেলল মেজবাহ। তারপর লম্বা একটি দম ছেড়ে একটি চেয়ার টেনে বসে পড়ল তাতে। কি এমন হবে মেয়েটির পাশে ঘুমোলে নিজেকে সংযত রাখতে পারবে না সে? তাহলে তার এবং কোনো পশুর মাঝে পার্থক্য থাকলো কি? বাচ্চা একটি মেয়ের পাশে শুয়েই যে ব্যক্তি নিজেকে সংযত রাখতে ব্যর্থ হবে, বাচ্চা মেয়েটিকে নিয়ে নানান আজে বাজে চিন্তা ভাবনা করবে। সে আর যাই হোক, কোনো মানুষ নয়, পশু সে, নিচু স্তরের এক নিকৃষ্ট পশু। ভাবা মাত্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মেজবা, নীরব পায়ে এগুলো উল্লাসীকে একা ফেলে রেখে আসা ঘরের দিকে। বিছানায় কারো উপস্থিতি টের পেয়ে বুকের ভিতরটা কেঁপে উঠল উল্লাসীর। তবে সেদিকে চোখ তুলে তাকাবার মতো সাহস হলো না তার। যদি অদ্ভুত সেই চেহারার মানুষগুলো হয়, তখন কি করবে সে? এক দৌড়ে এই ঘর ছেড়ে বেরিয়ে যাবার সকল পথই যে বন্ধ। উল্লাসী, এই উল্লাসী! হঠাৎ মেজবাহুর ডাক কানে আসতেই মাথা উঠালো উল্লাসী। অবিশ্বাস্য চোখে একবার মেজবাহুর দিকে তাকিয়েই ঝাঁপিয়ে পড়ল তার বুকে। অপরদিকে খানিকক্ষণ চুপচাপ বসে থাকার পর এক হাত উঠিয়ে উল্লাসীর মাথায় রাখল মেজবাহ। চুলে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত গলায় বলল, খুব ভয় পেয়েছিলে? মেজবাহুর বুকে মুখ ডুবিয়ে উল্লাসী নাক টেনে জবাব দিল, হুম। এত ভয় কিসের, বোকা মেয়ে? দেখো, চারপাশের দরজা জানালা সব কিছুই তো বন্ধ। এর ভিতর কেউ কি আসতে পারবে এই ফ্ল্যাটে? হুম। তাহলে এত কিসের ভয় তোমার? জানি না। আজ কি তোমায় জানি না রোগ হয়েছে? সব প্রশ্নেরই এক উত্তর করে যাচ্ছ, জানি না, জানি না, আর জানি না। শরীরের কাঁপুনির সঙ্গে কান্নার বেগ খানিকটা কমে এলো উল্লাসীর। ভেজা গলায় সে বলল, আপনার যদি ভাল লাগে না রোগ হতে পারে, তাহলে আমার জানি না রোগ হলে দোষ কি? আমি তো ডক্টর। নিজের রোগ হলে নিজে চিকিৎসা করে তা সারিয়ে নিতে পারবো। কিন্তু তুমি, তোমার এই রোগ কে সারাবে শুনি? কেন আপনি সারাবেন? আপনি আমার স্বামী না। জবাবে দীর্ঘ শ্বাস ফেলল মেজবাহ। অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে উল্লাসী। কান্নার দরুন আর শরীর কেঁপে কেঁপে উঠছে না তার। হয়তো কিছুক্ষণের মাঝে একদম ঠিকঠাকও হয়ে যাবে সে। চলো শুয়ে পড়ি। মেজবাহুর বুক থেকে মাথা উঠালো উল্লাসী। অসহায় চোখে তার দিকে তাকিয়ে জানতে চাইল, আমার তো আজ জ্বর নেই, আমি নিচে শুই, আর আপনি এ ঘরেই বিছানায় ঘুমোন। ওহো, আমি তুমি, আমরা দুজনেই আজ একসাথে ঘুমোবো, এবং তা বিছানায়। নাও দেখি, তোমার বালিশ এক পাশে রাখো। খানিকক্ষণের জন্য বিস্মিত হলেও উল্লাসী ঠোঁটে ফুটে উঠল মিষ্টি হাসি। সত্যিই এই মানুষটিকে বোঝা বড় দায়। বেশ কিছুক্ষণ যাবৎ এক নাগাড়ে বেজে যাচ্ছে কলিং বেল। তবে দরজার কাছে একবার গিয়ে তা খোলার সাহস করে উঠতে পারছে না উল্লাসী। গতকাল দুপুরে বারবার তাকে দরজা খুলতে নিষেধ করে দিয়েছে মেজবাহ। তবে এভাবে একজন অপর পাশ থেকে ডেকে যাচ্ছে, অথচ সে তার ডাকের সাড়া দিচ্ছে না। কাজটি অসভ্যের মতো হয়ে গেল না? তাছাড়া একা বাসায় থাকতে তার নিজেরও ভালো লাগছে না। ভয় লাগছে, দম বন্ধ বন্ধ লাগছে। কি এমন হবে দরজা খুলে ওপাশে আসা মানুষটির সঙ্গে দুটো কথা বললে? উল্টাপাল্টা প্রশ্ন না করলে না হয় আবারও জানি না বলে কাটিয়ে দেওয়া যাবে। তাতে কিছুক্ষণের জন্য হলেও তো কারো সঙ্গ পাওয়া যাবে। আড়ষ্ট পায়ে দরজার দিকে এগুলো উল্লাসী। সময় না নিয়ে দ্রুত দরজা খুলতেই দেখতে পেল গতকালের সেই মহিলাকে। কি করছিলে? কতক্ষণ যাবৎ বেল বাজিয়ে যাচ্ছে। দেখো, ঘেমে টেমে একাকার অবস্থা। বলেই মুন্নি সরকার এগুলো ড্রয়িং রুমের দিকে ফ্যান ছেড়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল। দেখি, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াও তো। দরজা বন্ধ করে মুন্নি সরকারের কথা মতো বরফ শীতল পানি এনে তার দিকে বাড়িয়ে দিল উল্লাসী। নরম গলায় জানতে চাইল, আপনি ভালো আছেন? পুরো পানি শেষ করে আরাম করে আবারও সোফায় বসে সে বলল, আছি কোনো রকম। তুমি ভালো আছো? হ্যাঁ। সকালে খেয়েছো? হ্যাঁ। কি খেলে? রুটি আর আলু ভাজি। সব তুমি করেছো? দেখি একটা রুটি আর আলু ভাজি নিয়ে এসো তো। খেয়ে দেখি কেমন হয়েছে। রুটি নেই, তবে আলু ভাজি আছে। ওটা আনবো। যাও, আনো। উৎসাহের সাথে উল্লাসী রান্নাঘরের দিকে এগুতেই নিজের মনকে আবারও বোঝালো মুন্নি সরকার, আজ এমন তেমন কোনো প্রশ্ন নয়। আজ সহজভাবে কথা বলতে হবে উল্লাসীর সাথে।
যাতে কাল হঠাৎ করেই তার পরিবর্তনের কারণটি ধরতে পারে সে। তাছাড়া মেয়েটির মাথায় পাগলামো আছে কিনা, চরিত্র ঠিকঠাক কিনা তাও তো দেখতে হবে। বাহ, বেশ ভালো হয়েছে তো। মুন্নি সরকারের কথায় হাসি ফুটল উল্লাসীর ঠোঁটে। পানির গ্লাস তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, রুটি খেতে চাইলে কাল আপনার জন্য বানিয়ে রাখবো। ঠিক আছে, রেখো। তা আর কি কি রাখতে পারো তুমি? গরুর মাংস, মুরগির মাংস, মাছ, শাক ভাজি, পটল ভাজি। উল্লাসীকে কথার মাঝে থামিয়ে দিল মুন্নি সরকার। খুশি মনে বলল, সব পারো মোটামুটি। তা কাল তোমার কি হয়েছিল? আমি তো বাবা ভয় পেয়ে গিয়েছিলাম। দরজা খুলে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম আপনাকে দেখে। যাক, মেয়েটি তাহলে পাগল নয়, গ্রামের মেয়ে। শহরের রীতিনীতি আর কতটুকুই বা জানে। তাছাড়া একা বাসায় অচেনা কেউ এলে ছোট এক মেয়ের পক্ষে ভয় পাওয়ারই কথা। ভয়ই হয়তো উলটপালট কিছু বলে ফেলেছে। একে এত আমলে নেবার দরকার নেই ভেবে সামান্য হাসল মুন্নি সরকার। বলল, আমাকে দেখে ভয় পাবার কিছু নেই। আমি পাশের ফ্ল্যাটেই থাকি। দরজা খুললেই যে ফ্ল্যাটটি দেখো না, ওটাই আমাদের। তোমার ভাই সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে তো, তাই কথা বলার মানুষ পায় না। একা একা প্রচুর বোর হই। ওহ, তাই তোমার সাথে গল্প করতে আসা। জানো, তোমাকে বেশ ভালো লেগেছে আমার। বেশ সুন্দর তুমি। আর আমাকে দেখো, বিয়ে হয়েছে 4 বছর, বাচ্চা কাচ্চাও এখনো হয়নি, অথচ এখনই শরীর ফুলে কলা গাছ। বলেই হেসে উঠল মুন্নি সরকার, যেন নিজের এই স্বাস্থ্য নিয়ে দারুণ খুশি সে। বেশ সময় নিয়ে নানান গল্পগুজব করে প্রায় অনেক বিষয়ই তথ্য বের করলো মুন্নি সরকার। তবে মেজবাহর ঠিক কেমন বোন হয় উল্লাসী, তা জানতে একরকম ব্যর্থ হলো সে। উদ্বিগ্ন মনে নিজের ফ্ল্যাটে ফিরে সে কল দিয়ে বসলো তার স্বামীকে, হাসান সরকারকে। আপাতত তার মনের কথাগুলো তাকে জানাতে হবেই হবে। বলো, কি করছিলে তুমি? তেমন কিছু না। কিছু বলবে? হ্যাঁ, আমার শীতল ভাইয়ের জন্য উল্লাসীকে খুব পছন্দ হয়েছে। উল্লাসীকে? ওই যে মেজবাহর বোন, কাল রাতে যে তোমায় বললাম, আজই ভুলে গেছো? ওহ হ্যাঁ, কিন্তু মেয়েটা তো ছোট, প্রাপ্তবয়স্ক নয়। চোখ মুখ কুঁচকে মুন্নি সরকার বলল, ছোট আর কই, পিরিয়ড হলেই একটা মেয়ে বিয়ের যোগ্য হয়ে পড়ে। সে হিসেবে উল্লাসীও হয়েছে। তবুও আমার মতামত চাও তো আমি বলবো অন্য মেয়ে দেখতে। তাছাড়া তোমার ভাইও তো বেকার। হ্যাঁ, তা তো বলবেই, নিজের ভাই না তো, তাই তোমার ওর উপরে কোনো মায়া দয়াও নেই। নিজের ভাই হলে ঠিক ওই গ্রামের সাদাসিধা মেয়েকেই ঘরে আনতে, যাতে তাকে দিয়ে সংসারে সব কাজ করিয়ে আবার মায়ের দেখাশোনাও লাগিয়ে দিতে পারো। তো তোমার উদ্দেশ্যও কি সেটা নয়? হালকা কেশে গলা ঠিক করলো মুন্নি সরকার। দাপুটে গলায় বলল, মোটেও নয়। মেয়েটিকে প্রথম দেখাতেই আমার পছন্দ হয়েছিল। যাকগে, আমার ভাইকে নিয়ে তোমার ভাবতে হবে না। আমার ভাইয়েরটা আমিই বুঝবো। রাখছি। কান থেকে ফোন নামিয়ে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মুন্নি সরকার। মাঝে মাঝে হাসানের উপর তার খুব বেশি রাগ হয়। বেশ অরসিক একজন মানুষ তিনি। কোনো বিষয়ে রসিকতা তো নেই, সাথে মুখ ভর্তি উজানি কথায় ভর্তি। এই লোক কবে মানুষ হবে কে জানে। অবশ্য এই বয়সে আর তাকে মানুষ করাও সম্ভব নয়। বয়সটা তার উল্লাসীর কাছাকাছি হলে তাও একটা সুযোগ থাকতো মানুষ করার। আসলে এই বয়সী ছেলেমেয়েরা কিছুটা কাদার মতো, সামান্য শিখিয়ে পড়িয়ে নিয়ে নিজের ইচ্ছে মতো গড়িয়ে নেওয়া যায় তাদের। উল্লাসীকেও ঠিক সেভাবেই গড়িয়ে নেবে সে। তাছাড়া মেয়েটি যথেষ্ট শান্তশিষ্ট, কাজকর্মেও যথেষ্ট পাকা। এর চেয়ে গুণী মেয়ে সারা দুনিয়ায় খুঁজলেও তার ভাইয়ের জন্য পাবে না সে। ওদিকে শীতল ভাইয়ের বাউন্ডুলের মতো ঘোরাফেরা, বাজি ধরে টাকা উড়ানো দিন দিন বেড়ে যাচ্ছে। এমত অবস্থায় একটি বিয়ে করলে, ঘরে লাল টুকটুকে সুন্দর একটি বউ আসলে হয়তো ঘরে মন বসবে তার। আর সেই সাথে হাসানকে বলে না হয় ছোটোখাটো কোনো চাকরির ব্যবস্থা করে দেওয়া যাবে। অপরদিকে মারও বয়স হয়েছে, সব কাজকর্ম নিজের হাতে সামলানো তার একার পক্ষে কঠিন হয়ে পড়ে। উল্লাসে গিয়ে সংসারের হাল ধরলে না হয় মা এসব থেকে ছুটি নেবে। সেই সাথে ছেলের বউয়ের হাতের সেবা শুশ্রূষা তো রয়েছেই। তবে সব থেকে বড় যে কারণে উল্লাসীকে নিজের ভাইয়ের জন্য নির্বাচন করেছে সে, তা হলো বাপের বাড়িতে তার আধিপত্য ধরে রাখা। নইলে আজকালকার যুগের যা বউ, তাতে ননদের মুখোমুখি হতেও নারাজ তারা।
বাড়িতে আধিপত্য চালানো তো দূরের কথা, এক্ষেত্রে উল্লাসীকে এই ব্যাপারে নিরাপদ মনে হয়েছে তার। মেয়েটিকে এই 3 দিনে যতটুকু চিনেছে সে, তাতে নিজস্বতা বলতে কিছুই নেই তার মাঝে। একটু বুঝিয়ে শুনিয়ে তাকে যেভাবে চালানো যাবে, বিনা প্রশ্নে সে সেদিকেই ধাপিত হবে। কথা বলবি না আমার সাথে? সত্যিই কথা বলবি না? অপর পাশ থেকে অনার কোনো জবাব না পেয়ে উদ্বিগ্ন হলো চৈতালি। অনা তার উপর রাগ করেছে তা মোটামুটি নিশ্চিত, তবে ঠিক কী কারণে? গতকাল মুবিন যাবার পর মন ভালো না থাকায় আজ সারাদিন এ বাড়িতে আসাও হয়নি তার। এর মাঝে কি এমন হলো যে একদম কথাবার্তায় বন্ধই করে দিল আনা। বোধগম্য হলো না চৈতালির। নিজের দু হাতে দু কান ধরল সে, তারপর আবারও অসহায় গলায় বলল, আমি কি করেছি এটা তো আমায় বল। না বললে বুঝবো কি করে? এই অনা, এদিকে একটু তাকা। দেখ, তোর রাগ ভাঙ্গাতে তোর চিতই পিঠা কান পর্যন্ত ধরেছে। এক নজর চৈতালিকে দেখে আবারও মুখ ঘুরিয়ে নিল অনা। তারপর তীক্ষ্ণ গলায় বলল, আমি কারোর উপর কোনো রাগ করিনি। তাহলে কথা বলছিস না কেন? কথা বলতে ইচ্ছে না করলেও কথা বলতে হবে কেন? তো কথা বলতে ইচ্ছে করবে না কেন? নাই করতে পারে। তুই যা তো এখন। কেন যাব? আমি আজ আরও আসলাম তোর সাথে রাতে থাকবো বলে। যা তো তুই। বিরক্ত করিস না। হঠাৎ অনার চিৎকারে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চৈতালি। মন অসম্ভব খারাপ হয়ে এলো তার। এরকম কেন করছে অনা ভেবে পেল না সে। অনা খানিকটা জেদি স্বভাবের, তবে কখনোই সে নিজের জেদ বন্ধুত্বের মাঝে আনেনি। মনোমালিন্য হওয়া তো দূরের কথা, তাহলে আজ হঠাৎ করেই কি এমন হলো যে তার সঙ্গে এতটা দুর্ব্যবহার করছে অনা? খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সদর দরজার দিকে পা বাড়ালো চৈতালি। তবে মাঝপথে এসেই থেমে আরও একবার ধরা গলায় বলল, সত্যিই চলে যাব? হ্যাঁ, যা। দাঁতে দাঁত চেপে কথাটি বলে চোখ জোড়া বন্ধ করলো অনা। চৈতালি তার ছোটবেলার বন্ধু, সবচেয়ে কাছের মানুষ, অথচ তার জীবনের এত বড় একটি সত্য কি করে লুকিয়ে রাখলো সে, তাও তার ভাইয়ের সঙ্গে মিলিয়ে। কি দুর্দান্ত অভিনয় তাদের, যেন একে অপরকে চেনে জানেই না। নাম মনে রাখা তো দূরের কথা, কিভাবে পারলো তারা এসব করতে? এভাবে কয় বছর যাবৎ তারা এই অভিনয় অভিনয় খেলছে কে জানে। কি এমন হতো তাকে সবটা জানালে? সে কি চৈতালির শুভাকাঙ্ক্ষী নয়? তারপরও কেন চৈতালি জানালো না তাকে? লম্বা করে দম ছেড়ে বিছানা ছেড়ে নেমে আলমারি খুলে ছবির একটি অ্যালবাম বের করলো অনা। তারপর তার এবং চৈতালির সকল ছবি বেছে আলাদা করে একটি মোম জ্বালিয়ে পোড়াতে শুরু করলো। ছবিগুলোর একপাশ থেকে চৈতালিকে। ল্যাব 8-এর সন্ধ্যার পর বসার কথা থাকলেও উল্লাসের কথা ভেবে চেম্বারে বসলো না মেজবা। বিকেল থাকতেই বাড়ি ফিরে সময় নিয়ে গোসল সেরে টেলিভিশনের সামনে বসলো সে। তারপর উল্লাসীকে ডেকে চা চাইলো 1 কাপ। স্বামীর আদেশ পাওয়া মাত্র উল্লাসী পা বাড়ালো রান্নাঘরের দিকে। চুলোয় গরম পানি বসিয়ে ঝটপট চা বানিয়ে কাপে ঢেলে তা নিয়ে এগুলো ড্রয়িং রুমের দিকে। তুমি খাবে না? উহু, আমি খাই না। কথা বাড়ালো না মেজবা। চায়ের কাপে চুমুক দিয়ে আবারও টেলিভিশনের পর্দায় দৃষ্টি দিল সে। অপরদিকে মেজবাহুর দিকে খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে থাকার পর উল্লাসী উৎসাহী গলায় বলল, আজও উনি এসেছিলেন? কে? ওই যে উনি, মুন্নি ভাবি। চোখ মুখ কুঁচকে গেল মেজবাহুর। টেলিভিশনের দিক থেকে দৃষ্টি সরিয়ে উল্লাসীর দিকে তাকালো সে। কড়া গলায় বলল, তুমি আজও দরজা খুলেছিলে? হ্যাঁ। উনি বেল বাজিয়েই যাবে, আর বাজিয়েই যাবে, আর আমি ভিতরে থেকেও সাড়া দেব না। না, তুমি দেবে না। তোমাকে নিষেধ করিনি আমি। মেজবাহুর মেজাজ খারাপ হচ্ছে বুঝতে পেরে মুখ ছোট হয়ে এলো উল্লাসীর। মেজের দিকে চেয়ে সে ধীর গলায় বলল, আমার একা বাসায় ভয় করলে? একটু সময় ওনার সাথে কথা বললে কি এমন হবে? একা বাসায় তোমার ভয় করবে কেন? একা তো একা, ভয় দেখানোর মতো কেউ আছে কি? জবাব দিল না উল্লাসী। একবেলা তরল তো একবেলা কঠিন, এই লোককে বোঝা সত্যিই বড় দায়। তাছাড়া দিনের বেলায় আবার কিসের ভয়? পৃথিবীর সব ভূত প্রেত কি নিজেদের সব কাজকর্ম ফেলে সারাদিন তোমায় ভয় দেখানোর চাকরি নিয়ে রেখেছে? হ্যাঁ, আপনার চাকরি যেমন ডাক্তারগিরি করা, তেমন ওদের চাকরিও ভূতগিরি করা। হঠাৎ উল্লাসীর এমন কথাই থেমে গেল মেজবা। একদণ্ড নীরব থেকে ভ্রু কুঁচকে বলল, ভূতগিরিটা কি? কেন জানেন না? ভূতগিরি হলো ভয় দেখানো। ভূতের একমাত্র কাজ আমাদের ভয় দেখাতে সফল হলেই তো ওদের সর্দার খুশি হয়ে ওদের টাকা দেয়। উল্লাসীর ভূতগিরির সংজ্ঞা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ল মেজবা। এই মেয়ে পারেও বটে। আপনি আমার কথা বিশ্বাস করেন না? ঠোঁট চেপে হাসি থামানোর চেষ্টায় ব্যর্থ হয়ে হাসতে হাসতেই মেজবা জবাব দিল, করি তো। তাহলে শুধু শুধু হাসছেন কেন? কোথায় হাসছি? হাসছি না তো। এই তো, এই যে হাসছেন। হাসির বেগ আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দিল মেজবা।
মেয়েটি অদ্ভুত সুন্দর এক সংজ্ঞা দিয়েছে ভূতগিরির। এই মেজবা, এই দাঁড়াও। সিগারেট কিনতে নিচে এসেছিল মেজবা, হঠাৎ পিছন থেকে মহিলা কণ্ঠের কারো ডাক শুনে থেমে গেল সে। ভ্রু কুঁচকে পিছন ফিরতেই ল্যাম্পপোস্টের আলোয় ভেসে উঠল তার সামনে লিমনের ভাষ্যমতের ভরিওয়ালা ভাবির ছবি। খানিকটাই অস্বস্তি হলো তার। এই মহিলা কেন ডাকছে তাকে? উল্লাসে আবার উল্টাপাল্টা কিছু বলেনি তো? কেমন আছো? জি ভালো। আপনি ভালো? আছি কোনো রকম। জানোই তো, একদম সময় দেয় না তোমার ভাই আমায়। কি বলবে ভেবে পেল না মেজবা। আশেপাশে চোখ বুলিয়ে বলল, আপনি এখানে কেন? কোনো কাজে এসেছেন? হ্যাঁ, মাসের বাজার নিতে এসেছিলাম। শফিক আছে না, ওর দোকান থেকেই নেই। তা তুমি কোত্থেকে নাও? ওখান থেকেই। ভালো করো, ছেলেটা বেশ ভালো। হুম। মেজবাহর দিকে কিছুটা এগিয়ে এলো মুন্নি সরকার। গলা খানিকটা নামিয়ে বলল, তোমার সাথে কিছু কথা ছিল। এখানে দেখা হয়ে ভালোই হয়েছে। আসলে সব কথাই তো আর উল্লাসীর সামনে বলা যায় না। জোর করে ঠোঁটে হাসি ফোটালো মেজবাহ। হালকা মাথা নেড়ে বলল, জি। আমার ভাইকে তুমি তো দেখেছো। কেমন লেগেছে উনাকে তোমার? ঠিক মনে করতে পারলো না মেজবাহ। তবুও একগাল হেসে সে বলল, খুবই ভালো। তাহলে তো সব হয়েই গেল। উল্লাসের সঙ্গে কথা শেষ হবার আগেই হঠাৎ মাঝপথে হাসান সরকার এসে থামিয়ে দিল মুন্নি সরকারকে। তার কাঁধে হাত রেখে হাসান সরকার বলল, তুমি যে চুলোয় তরকারি দিয়ে বেরিয়েছিলে তা তো পুড়ে কয়লা হয়ে গিয়েছে। কি একটা অবস্থা! তাড়াতাড়ি চলো। আমি তরকারি কখন চড়ালাম? তুমি ভুল ফ্ল্যাটে ঢুকে যাওনি তো? না না, তুমি এসো তো। মেজবা, তুমি যাও, পরে দেখা হবে। একরকম জোরপূর্বক মুন্নি সরকারকে নিয়ে ফ্ল্যাটে ফিরল হাসান সরকার। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এক গ্লাস পানি দাও। বিষ দেব? বিষ? বিষ খাবা? আপাতত পানি। তোমার পানির মাইরে বাপ। তুমি মিথ্যে বলে আমাকে নিয়ে আসলে কেন? তো কি করতাম? দেখা নেই শোনা নেই। 2 দিনের দেখায় একটি মেয়েকে কিভাবে নিজের ভাইয়ের জন্য ঠিক করো তা আমার মাথায় আসে না। ফুঁসে উঠল মুন্নি সরকার। যথেষ্ট দেখাশোনা হয়েছে। এই মুন্নি সরকারের চোখ একবার দেখি সব বুঝে ফেলে। তুমি আসলে আমার ভাইয়ের সুন্দরী একটা বউ হোক তা চাও না। কারণ কি বলো তো? আবার নিজেই উল্লাসীকে বিয়ে করার পায়তারা করছো না তো? কপাল চাপড়ে সোফায় শরীর মেলে দিল হাসান সরকার। তারপর ঠান্ডা গলায় বলল, চাইলেই বা ক্ষতি কি? অন্তত পাগলের হাত থেকে তো বাঁচা যাবে। রাতের আকাশে তারারা দল বেঁধে ছোটাছুটি করছে, যেন নিকোষ কালো আধার। আকাশে তাদের মেলা বসেছে। বাড়িতে থাকতে এমন তারা ভরা রাতের আকাশ সোহাকে নিয়ে প্রায়ই উপভোগ করা হতো। তবে আজ পাশে নেই সোহা। একাকী বসে তারার দিকে তাকাতেই বুকের ভিতরটা কামড়ে ধরছে কেউ। কি করছে সোহা? ছোট মা খোকনের মতোই আদর করে কি সোহাকে? হয়তো না। তবে যে কথা দিয়েছিল ছোট মা। কি করছো একা বসে বসে? মেজবাহর গলার স্বরে ঘোর কাটল উল্লাসীর। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মেজবাহকে বসার জায়গা করে দিতেই বাধা দিল সে। নরম গলায় বলল, তুমি বসো, আমি আরেকটা চেয়ার আনছি ভিতর থেকে। তবুও বসলো না উল্লাসী। ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো মেজবাহর জন্য। লোকটি মাঝে মাঝে খুব বকে তাকে, আবার মাঝে মাঝে খুবই ভালোবাসে। যেমনটা তার মা বেঁচে থাকতে তার মাকে ভালোবাসতো তার বাবা। ব্যালকনিতে চেয়ার এনে তাতে বসলো মেজবাহ। তারপর উল্লাসীর দিকে দৃষ্টি দিয়ে বলল, বসে পড়ো, এত সম্মান দেখাতে হবে না। 2 কদম এগিয়ে চেয়ারে বসলো উল্লাসী। তারপর উদাস গলায় বলল, বাবা মাকে যতটা ভালোবাসতো আপনিও কি আমায় ততটাই ভালোবাসেন? বুকের ভিতরটা টিপ টিপ করে উঠল মেজবাহর। বাতাসে সজোরে একটি নিঃশ্বাস ছেড়ে ভাঙা গলায় সে বলল, ভালোবাসার মানে বোঝো? উহু, তবে এটুকু জানি, বিয়ের পর স্বামী স্ত্রীকে দুজন দুজনকে অনেক ভালোবাসতে হয়। কে বলেছে এসব? ছোট মা বলেছে। আপনাদের বাড়িতে আসার পর ওর পাপাও বলেছে। আর কি বলেছে? ছোট মা, না ওর পাপা, বড় আপা। উনি তো অনেক কথাই বলেছেন। এই যেমন আপনার সামনে সব সময় সেজেগুজে থাকতে বলেছে। আপনার সামনে শাড়ি আঁচল ঠিকঠাক ভাবে নিতে নিষেধ করেছেন। এমনভাবে নিতে বলেছেন যাতে কোমর এবং বুক দুই দেখা যায়। হালকা কেসে উঠল মেজবাহ। প্রসঙ্গ পাল্টাতে বলল, তুমি আজ মুন্নি ভাবিকে উলট পালট কিছু বলনি তো?
ভাবি আজ আমায় কিছু একটা বলতে চাইছিল। হুম, তেমন কোনো কথাই আমি বলিনি। তাছাড়া উনি কালকের মতো তেমন কিছু জিজ্ঞেসও করেনি। করলে আবারও জানি না বলে কাটিয়ে দিতাম। মৃদু হেসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মেজবাহ। বলল, চলো শুয়ে পড়ি। রাত অনেক হয়েছে। আর একটু থাকি। না, চলো চলো। একরকম জোর করেই উল্লাসীকে সঙ্গে নিয়ে ঘরে এলো মেজবাহ। তারপর উল্লাসীকে বিছানা গোছাতে বলে সে এগুলো ওয়াশরুমের দিকে। বড় আপা বাচ্চা এক মেয়েকে এসব অশ্লীলতা কিভাবে শিখায় তা মোটেও মাথায় আসছে না তার। আম্মা, চৈতালি কি আজ এসেছিল? না, আসে নাই। শোন, তোর আব্বা তোরে বলতে বলছে। মোর্শেদা বেগমের কথা উপেক্ষা করে দ্রুত তার ঘর ছেড়ে বেরিয়ে পড়ল অনা। পা বাড়ালো চৈতালির বাড়ির উদ্দেশ্যে। কাল রাতে ভেবেছে সে চৈতালির সঙ্গে তার করা ব্যবহার নিয়ে অনেক ভেবেছে। ছবি পুড়িয়ে একজনকে নিজের পাশ থেকে সরিয়ে ফেললেই নিজের জীবন থেকে তার উপস্থিতি মুছে ফেলা যায় না। তাছাড়া কেনই বা চৈতালিকে নিজের জীবন থেকে মুছে ফেলবে সে? মুবিন ভাই এবং তার সম্পর্কের ব্যাপারে কিছু জানায়নি বলে? তাহলে নিজের এ কাজের বাচ্চামো ছাড়া দ্বিতীয় কোনো নাম খুঁজে পাচ্ছে না সে। হয়তো এখানে চৈতালির কোনো প্রতিবন্ধকতা আছে, যেমনটা তাকেও জুড়ে দিয়েছে এমাদ, যার কারণে মন সারাক্ষণ আনসান করলেও কিচ্ছুটি মুখ ফুটে বলতে পারছে না সে তার সবচেয়ে কাছের মানুষ চৈতালিকে। হয়তো তার ক্ষেত্রেও মুবিন ভাই নিষেধ করেছে বোনের সামনে অস্বস্তিকর এক পরিস্থিতিতে পড়তে হবে বলে। তবে সে অপেক্ষা করবে। নিজে থেকে চৈতালি যেদিন মুখ ফুটে সবকিছু জানাবে, তাকে সেদিনই নিজের বন্ধুত্বের এই রাজত্বে চৈতালিকে জয়ী করে তার হাতে তুলে দেবে একটি উপহার, এবং যেটি হবে তার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার। স্বস্তির নিঃশ্বাস ফেলে পায়ের গতি বাড়ালো অনা। কাঠফাটা রোদের মাঝে আঁকাবাঁকা রাস্তা ধরে হেঁটে ঘামে পুরো শরীর ভিজে উঠেছে তার। সূর্যের প্রখর তাপে খানিকক্ষণ পর পর শরীর জ্বলে জ্বলে উঠছে। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ। আকাশে প্রচুর মেঘও ধরেছে। মুষলধারে বৃষ্টি হবে হয়তো। চিন্তা হচ্ছে উল্লাসের জন্য, কিন্তু উপায় নেই। সন্ধ্যার আগে না হোক, তার খানিক পরেই বাড়ি তাকে ফিরতেই হবে। টানা ৩ জন রুগীকে সময় নিয়ে দেখল মেজবা। স্নায়ুবিক সমস্যা বাংলাদেশে খুব প্রচলিত সমস্যাগুলোর মধ্যে না হলেও এতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা নেহায়েতে কম নয়, এবং সপ্তাহের 5 দিনেই রুগী দিয়ে ভর্তি থাকে সিরিয়ালের খাতা। লম্বা কিছু দম ছেড়ে রায়হানকে ডাকলো মেজবা। ক্লান্ত গলায় বলল, বাইরে আরও কতজন আছে? আছে স্যার, বেশ কিছু। আমার শরীরটা আজ ভালো লাগছে না। আজ আর পেশেন্ট দেখব না। ওনাদের নিষেধ করে দাও। স্যার, বেশি খারাপ লাগতেছে কি? না, তুমি গিয়ে একটা রিক্সা ডাকো, আমি আসছি। রায়হান বেরিয়ে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল মেজবাহ। হাত ঘড়িতে সময় দেখে উঠে পড়ল চেয়ার ছেড়ে। ডাক্তারি পেশায় নতুন এলেও চারিদিকে যেভাবে তার সুনাম ছড়িয়ে পড়ছে, তাতে সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তার। তবে এভাবে উল্লাসের জন্য কাজে গাফলতি দিলে সেই সুনাম দুর্নামে পরিবর্তন হতেও সময় লাগবে না। কিন্তু এ পরিস্থিতিতে ঠিক কী করণীয় তার? দিনটুকু সমস্যা না হলেও সন্ধ্যার পর থেকে রাত 9টা পর্যন্ত উল্লাসীকে কারো কাছে রেখে আসতে পারলে সবচেয়ে ভালো হতো। তবে কার কাছেই বা রেখে আসবে? তাছাড়া প্রতিদিন এভাবে অন্যের বাড়িতে রাখা তারাই বা কীভাবে নেবে? উদ্বিগ্ন মনে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে গেটের দিকে এগুতেই তার নজরে এলো দল বেঁধে কয়েকটি মেয়ে পিঠে ব্যাগ চাপিয়ে ঢুকছে কিছু দূরের আদর্শ নামের এক কোচিং সেন্টারে। সাথে সাথে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল মেজবাহর। লেখাপড়ার ব্যাপারে না উল্লাসী কিছু বলেছে তাকে, আর না সে নিজে উল্লাসীর কাছে কিছু জানতে চেয়েছে। নানান কিছুর ভিড়ে লেখাপড়ার ব্যাপারটি মাথা থেকে বেরিয়েই গিয়েছিল তার। তবে বিষয়টি নিয়ে ভাবতে হবে। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল মেজবাহ। পা বাড়ালো লিফটের দিকে। বিকেল 5টা থেকে রাত্রি 9টা। যতটুকু সময় সে রুগী দেখবে, ততটুকু সময় না হোক কোচিং সেন্টারেই সময় কাটাক উল্লাসী। বাদবাকি রইল স্কুল। তা নয়, ধীরে সুস্থে খোঁজ খবর নেওয়া যাবে। বছরের মাঝামাঝিতে এসে কোনো স্কুলে উল্লাসীকে ভর্তি করানো যাবে কিনা তা অবশ্য জানা নেই তার। এই মেজবা, আরে এই মেজবা। কলিং বেল চাপার আগেই পাশ থেকে মুন্নি সরকারের গলার আওয়াজ থামিয়ে দিল মেজবাকে। একরাশ ক্লান্তি নিয়ে পাশ ফিরে সে জবাব দিল, জি ভাবি, বলুন। টায়ার্ড মনে হচ্ছে? জি, তা তো একটু একটু। সমস্যা নেই, বাসায় গিয়ে রেস্ট নিলেই ঠিকঠাক হয়ে যাবে। তা কাল যা বলছিলাম। বিরক্তর সীমা ছাড়িয়ে গেলেও ভদ্রতার খাতিরে চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল মেজবাহ। চোখ মুখে হাসির রেখা ফোটাতে ব্যর্থ হয়ে সে অস্পষ্ট গলায় বলল, বলুন। তুমি তো উল্লাসীর ভাই,
দুঃসম্পর্ক হও বা কাছের, ভাই তো ভাই। তো যা বলছিলাম, উল্লাসীর বাবা মা যেহেতু তোমার ভরসায় ওকে এখানে পাঠিয়েছে, সেহেতু ওর বর্তমান গার্জিয়ান তুমি। তাই আর কি, তোমার কাছেই বলা। উল্লাসের সঙ্গে শীতল ভাইয়ের বিয়ের কথাটা ভাবছিলাম। তোমার কি মত এতে? মুন্নি সরকারের কথা ঠিক বোধগম্য হলো না মিসবাহর। ভ্রু কুঁচকে বলল, কি বললেন? আরে, আমার ভাই আছে না শীতল, ওর সাথে উল্লাসীকে নিতে চাই আমরা। মেয়েটি দারুণ মিষ্টি, প্রথম দেখাতেই আমার মনে ধরে গিয়েছিল। চোখ যেন কপালে উঠে গেল মিসবাহর। হতবিহ্বল চোখে তাকিয়ে রইল মুন্নি সরকারের মুখ বরাবর। আমার ভাই মাশাল্লাহ, ব্যবসাপাতি ভালোই করে। তোমার ভাই চাকরি নিয়ে দিতে চায়, কিন্তু আমার ভাই কোনোভাবে তা কানেই নেয় না। আসলে ও আমাদের এলাকায় সফল এক ব্যবসায়ী তো, তাই ব্যবসা ছাড়তে চায় না। আমি বলি চাকরি, ব্যবসা দুইটাই তুমি করো। তুমি তো আবার মাল্টি ট্যালেন্টেড, ঠিক বলেছি না? ওপাশ থেকে মেজবাহুর জবাব না পেয়ে কপাল কুঁচকে গেল মুন্নি সরকারের। গলা উঁচিয়ে সে ডেকে উঠল মেজবাহকে। কি হলো, বললে না? তোমার মত কি এতে? বিস্ময় যেন কাটছেই না মেজবাহর। মহিলার মাথায় এমন কিছু খেলবে তা মনের ভুলেও কখনো মাথায় আসেনি তার। মহিলা তো মহিলা নয়, আস্ত গরুর গোবর। উভয়ের কাজই মানুষের জীবন অতিষ্ঠ করে তোলা। নিজেকে কোনো রকম সামলে নিল মেজবা। জোর গলায় বলল, অসম্ভব। অসম্ভব কেন? একদণ্ড ভেবে মেজবা বলল, অসম্ভব কারণ উল্লাসী ছোট, ওর বিয়ের মতো বয়স হয়নি। খুব হয়েছে, যে মেয়ের পিরিয়ড শুরু হয়েছে সে মেয়ের বিয়ের বয়সও। কথা শেষ করার আগেই জিহ্বা কামড়ে নিজেকে সামলে নিল মুন্নি সরকার। কথার মোড় ঘোরাতে দ্রুত বলে উঠল, ভাই হিসেবে তুমি চাও না তোমার বোনের ভালো জায়গায় বিয়ে হোক? চোখ মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে মেজবাহ জবাব দিল, উল্লাসী ছোট, আপনি দয়া করে আর এসব কথা তুলবেন না। কেন, সমস্যা কোথায়? আজ বিয়ে দাও, বা 10 বছর পর আমার ভাইয়ের চেয়ে যোগ্য ছেলে কখনোই পাবে না। আশ্চর্য, আপনি এক কথা বারবার কেন বলছেন? তুমি শুধু শুধু খেপছো কেন? যাকগে, তুমি দুঃসম্পর্কের ভাই, দূরেই থাকো। দেখি, ওর বাবা মা কারো ফোন নাম্বার দাও, বা যোগাযোগ করার কোনো ওয়ে বলো। ওনারা নিশ্চয়ই অমত করবে না। মেয়েকে অন্যের বাসায় ঝিগিরি না করিয়ে বিয়ে দেওয়াটাই কি বেটার অপশন না? বললাম তো বিয়ে দিব না। আপনি প্লিজ জানতো। ক্ষুব্ধ গলায় কথাগুলো একদমে বলেই পকেট থেকে চাবি বের করে সদর দরজা খুলল মেজবা। তারপর দ্রুত পদে ভিতরে ঢুকেই মুন্নি সরকারের মুখের উপর বন্ধ করে দিল দরজা। আপনি আজ এত দেরিতে এসেছেন কেন? আমি যে একা ভয় পাই তা আপনি জানেন না? একা কোথায় থাকো তুমি? আমি যাবার পর পরই যে ওই ভুটকি মহিলাকে বাসায় ডেকে আনো, তা আমি বুঝি না মনে করেছো? ভুটকি মহিলাকে এখন তো চিনবাই না, অথচ সারাদিন তার সাথে ঘুরঘুর করো। ইচ্ছে করেই নিজেকে তার সামনে এভাবে প্রেজেন্ট করো যাতে উনি। দাঁতে দাঁত চেপে হাত থেকে ব্রিফকেস বিছানায় ছুঁড়ে ফেলল মেজবা। তারপর ক্রুদ্ধ গলায় আবারও বলল, বাচ্চা একটি মেয়ে, যে না আমার হাঁটুর সমান বয়স, তার আবার একটা বিয়ে করে হয় না? আরও বিয়ে করার শখ জাগছে মনে? না? হতবাক চোখে মেজবাহুর দিকে তাকিয়ে রইল উল্লাসী। ভটকি মহিলা, হাঁটুর সমান বয়স, বিয়ে, এর কোনোটির অর্থই বুঝে উঠতে পারছে না সে। তবে এটুকু বুঝতে পারছে, বকাবকি শোনার সময় ঘনিয়ে এসেছে তার। ছেঁচড়া মহিলা, ভরিওয়ালা মহিলা, চামার মহিলা, জল্লাদ মহিলা, রাক্ষস মহিলা আমার বউয়ের বিয়ে ঠিক করে। কেন রে? আমার বউকে আমি খাওয়াতে পরাতে পারবো না? যে অন্য বেটার সাথে তার বিয়ে দেব আমি? বলো, পারবো না? ঢোক গিলে উল্লাসের জবাব দিল, হুঁ, পারবেন। তাহলে জলে কেন ওই ভুটকির? আবার যদি দেখছি তুমি ওই মহিলার সাথে মেলামেশা করছো, তাহলে তোমাকে পুরো এক রাত এই বাসায় একা রেখে আমি হসপিটালে গিয়ে থাকবো। তারপর সেই রাতে তুমি বুঝবা ভূতগিরি কি আর কত প্রকার। বলি হন্যে পায়ে পাশের ঘরের দিকে এগুলো মেজবা। না, মুন্নি সরকার, না উল্লাসী, কারোর উপর রাগ হচ্ছে না তার। রাগ হচ্ছে নিজের উপর। সে মানুক আর নাই মানুক, উল্লাসী তার স্ত্রী, এবং তিক্ত হলেও এটি সত্য। তাহলে কেন বেশি বুঝে উল্লাসীকে দুঃসম্পর্কের বোন হিসেবে পরিচয় করিয়ে দিতে হবে তার? খানিকক্ষণ থম মেরে মেজবাহুর ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে থাকার পর মুন্নি সরকার পা বাড়ালো নিজের ফ্ল্যাটের দিকে। বিয়ে তো সে দেবেই দেবে, এতে যা হবে দেখা যাবে। তাছাড়া মেজবাহুই বা কে বিয়ের প্রস্তাবে মানা করে দেওয়ার? দরকার পড়লে গ্রামে গিয়ে উল্লাসীর বাবা মার সাথে কথা বলবে সে, তবুও এই মেয়েকে হাতছাড়া করবে না। গভীর কিছু নিঃশ্বাস ছেড়ে ফোন হাতে নিয়ে মায়ের নাম্বারে ডায়াল করলো মুন্নি সরকার। অস্থির মনে অপেক্ষা করতে লাগলো
ওপাশ থেকে মায়ের একটি সারার, আম্মা, তুমি কাল সকাল সকাল রওনা হবা। কাল দুপুরের মাঝে তোমাকে আমার বাসায় আমি দেখতে চাই। তুমি এখনই ভাইয়ারে বলো টিকিট করে রাখতে, নয়তো ঘুম নষ্ট করে ভোরে উঠে তোমাকে বাসে তুলে দেবে না ও। একরাশ বিরক্তি প্রকাশ করে ওপাশ থেকে শায়লা বেগম বললেন, সে কি বাড়িতে আছে? পামু কই তারে আমি? রাত ১টার আগে বাড়িতে আসে সেই মহারাজা। ফোন দাও, ফোন দিয়ে বলো। কেন এত পারাপারি কিসের? কাল কেন তোর ওইখানে যাওয়া লাগবো? আরে আম্মা, তোমারে যে মেয়ের কথা বলছিলাম, ওই মেয়েকে দেখার জন্য কাল আসবা তুমি। কেন, কালকের পর কি ওই মাইয়া উড়িয়া যাইবো? চোখ মুখ কুঁচকে ফেললো মুন্নি সরকার, ছটফটিয়ে বলল, উফ, তুমি বুঝবা না। তোমারে কাল আসতে বলছি, তুমি আসবা। ব্যাস। আচ্ছা, দেখি। দেখা দেখি না, তোমার আসতেই হবে। আমার পছন্দ করা মেয়েকে একবার দেখলেই তুমি ফিদা হয়ে যাবা। বলবা এরই আমার ছেলের বউ হিসেবে চাই। মেয়ে যে ২ ডিগ্রি বাড়িয়ে কথা বলে তা অজানা নয়। তাই তাতে একটা পাত্তা দিলেন না শায়লা বেগম। উদ্বিগ্ন গলায় বললেন, সবই বুঝলাম, কিন্তু একাই একখান মাইয়া একই বাড়িতে আরেক পোলার লগে থাকে, জিনিসখান কি বানা? আরে আম্মা, ওরা তো ভাই বোন, তুমি ওভাবে ভাবছো কেন? তাছাড়া আমি মেয়েকে জিজ্ঞেস করেছিলাম পছন্দ টছন্দ আছে নাকি, বা গ্রামের কারোর সাথে কিছু ছিল নাকি। কিন্তু মেয়ে তো মেয়েই, মাশাল্লাহ, এসব বোঝেই না ও। প্রেম পীড়িত তো দূরের কথা। ঠিক আছে, ভালো হইলেই ভালো। তুই তাইলে রাখ, আমি শীতল রে ফোন দিই, দেখি টিকিটের কথা কই। আচ্ছা, রাখছি তাহলে। তুমি কিন্তু ভোরের বাসের টিকিট কাটাবা। ফোন রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মুন্নি সরকার। যাক, একটা কাজ তো এগিয়ে রাখা হলো। বাদবাকি কথা না হয় ধীরে সুস্থে হবে। সিগারেট হাতে অন্ধকার ব্যালকনিতে বসে চিন্তার জগতে বিচরণ করছিল মেজবাহ। বেশ খানিকক্ষণ হলো খাওয়া দাওয়ার পাট চুকেছে তাদের। তবে উল্লাসের সঙ্গে আজ রাগারাগি করার পর মেয়েটি একদম চুপসে গেছে। খেতে বসেও চুপচাপ খেয়ে উঠেছে। প্রতিনিয়ত মেয়েটির উপর রাগ ঝাড়া যেন তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তবে অভ্যাসটি পরিবর্তন করতে হবে। মেয়েটি ছোট, না বুঝে করে ফেলে একটি কাজ। অবশ্য এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখাও যায় না, কিন্তু কেন রাখা যাবে না? সে তো স্ত্রী মানে না উল্লাসীকে। বাবার কথায় সে বিয়ে করেছে এবং একরকম বাধ্য হয়েই তাকে নিয়ে এসেছে নিজের সাথে, এবং দায়িত্ব হিসেবেই সে দেখে আসছে উল্লাসীকে। এছাড়া বেশি কিছু নয়। তাহলে উল্লাসীর বিয়ে আসুক বা অন্য কিছু, তাতে তার এত মাথা গরম হবে কেন? পর মুহূর্তেই নিজের ভাবনার উপর মেজাজ খারাপ হলো মেজবাহর। আশ্চর্য চিন্তা ভাবনা তার। ছোট হোক বা বড়, উল্লাসী তার বিয়ে করা বউ। বাবার কথাই হোক বা বাধ্য হয়ে, তিন কবুল পরে তো সে বিয়ে করেছে উল্লাসীকে। আর সেই উল্লাসের জন্য যদি কেউ বিয়ের প্রস্তাব আনে, তা অবশ্যই একজন স্বামী হিসেবে চুপচাপ মেনে নেওয়া যায় না। কেনই বা মেনে নেবে সে? উল্লাসী তার দায়িত্ব হলেও সর্বপ্রথম সে তার স্ত্রী। আসবো। দীর্ঘশ্বাস ফেলল মেজবা। জ্বলন্ত সিগারেট এস্টেতে রেখে উল্লাসীর উদ্দেশ্যে বলল, চেয়ার নিয়ে এসো। চেয়ার টেনে ব্যালকনিতে এনে মেজবাহুর পাশে বসল উল্লাসী। উদাস মনে মেঘে ঢাকা আকাশের দিকে তাকাতেই পাশ থেকে মেজবাহ বলল, ব্যালকনির জন্য ডাবল সিটের চেয়ার বা দোলনা কিনলে কেমন হয়? জানি না। কেন জানো না? জানি না। মন খারাপ? এ পর্যায়ে মেজবাহুর দিকে ফিরল উল্লাসী। ধীর গলায় বলল, আমি কখনোই আর মুন্নি ভাবির সঙ্গে কথা বলবো না। উনি এলে কখনোই দরজা খুলবো না। না, তুমি বলবে। না, আমি বলবো না। কখনোই বলবো না। উল্লাসী, তুমি বলবে। মেজবাহুর এমন কথায় অবাক হয়ে তার দিকে তাকালো উল্লাসী। বলল, কেন? কারণ ওই মহিলা আজকের পর থেকে তোমার এবং আমার লাইফ হেল করে ছাড়বে। অনেকক্ষণ যাবৎ কলিং বেল বাজানোর পর যদি তুমি দরজা না খোলো, উনি পুরো বাসা মাথায় তুলে ফেলবে। সবাইকে ডেকে এনে দরজা ভেঙে হলেও দেখবে ভিতরে ঠিক কী চলছে। তাছাড়া নানান কথা ছড়ানো তো রয়েছেই। এ কারণেই তুমি দরজা খুলবে। তবে উনাকে দেখা মাত্রই বলবে তুমি এখন ব্যস্ত আছো। এমন নানান এক্সকিউজ দেখাবে। অর্থাৎ দরজা খুললেও ভিতরে ঢুকতে দেবে না, এড়িয়ে চলবে। কি বুঝাতে পারলাম তো? পুরোটা না বুঝলেও মাথা নেড়ে মেজবাহুর কথায় সম্মতি জানালো উল্লাসী। অপরদিকে উল্লাসীর সম্মতি পেয়ে মুখ উজ্জ্বল হয়ে উঠল মেজবাহুর। মৃদু হেসে সে বলল, পড়াশোনা করতে ইচ্ছে হয় তোমার? হয়, মাঝে মাঝে। জানেন, আমি যখন পড়তে বসতাম তখন সুহা আমার পাশে বসে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতো। তাই? হ্যাঁ। উল্লাসী থেমে যেতেই হাতের ইশারায় কিছু একটা দেখিয়ে মেজবা বলল,
ওই যে দূরে খানিকটা আলো জ্বালানো একটি বিল্ডিং দেখতে পাচ্ছ, ওটার দোতলায় একটি কোচিং সেন্টার আছে। তোমায় ভাবছি ওখানটায় ভর্তি করে দেব, পড়বে ওখানটায়। সময় নিয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল উল্লাসী, তারপর ধীর স্বরে বলল, আপনি বললে পড়ব। আমি তো বলছি ওখানে ক্লাস করতে থাকলে তারপর না হয় কোনো স্কুলে ঢুকিয়ে দিলাম। আর কোনো স্কুলে যদি নাও ঢোকাতে পারি তাহলে তুমি না হয় বোর্ড এক্সাম গ্রাম থেকেই দিলে, সমস্যা হবে কি? হুম, গ্রেট। তাহলে কাল গিয়েই কথা বলে আসবো। আর চোখে কিছুক্ষণ উল্লাসীকে দেখার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মেজবা। এতটা নীরব কেন উল্লাসী? পড়াশোনার ব্যাপারে কি তাহলে আগ্রহ নেই তার? নতুবা অবশ্যই উচ্ছ্বাসিত হতো সে। খানিকক্ষণ বেলকনি জুড়ে পায়চারি করে আবারও চেয়ারে এসে বসতে পাশ থেকে হতাশ গলায় উল্লাসী বলল, প্রতিদিন কোচিং করতে হবে? হ্যাঁ। তার মানে প্রতিদিন আমাকে নিচে নামতে হবে? তা তো নামতেই হবে। মেজবাহর জবাবে চোখ মুখ ছোট হয়ে এলো উল্লাসীর। মেঝের দিকে তাকিয়ে সে থেমে থেমে বলল, তাহলে আমি সিঁড়ি দিয়েই নামবো? ওসব দিয়ে নামবো না। কি, লিফট? হ্যাঁ। দরজা বন্ধ হবার সাথে সাথে আমার দম বন্ধ হয়ে আসে, আর যখনই চলতে শুরু করে তখন আমার মাথা ঘুরায়। আমি সিঁড়ি দিয়েই নামবো। উল্লাসের নীরবতার কারণ বুঝতে পারল মেজবা। সামান্য হেসে সে বলল, আমি পাশে আছি না, ভয়ের কি আছে? যখন তোমার খারাপ লাগবে তখন না হয় আমার হাত আঁকড়ে ধরবে। সকালে উল্লাসীকে ফেলে হাসপাতালে আসার পর থেকেই অস্থির লাগছে মেজবাহর। মুন্নি ভাবি যেমন মানুষ, তাতে উল্লাসীর একার পক্ষে সবটা সামলে নেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। নানান প্রশ্নের মুখে ফেলে পাগল করে দেবে মেয়েটাকে। তাছাড়া অদ্ভুত সব কাণ্ড কারখানা তো রয়েছেই। তাই হাসপাতালে চাপ কম থাকায় দুপুরে বাসায় খেতে যাবার সিদ্ধান্ত নিল মেজবা। অবশ্য এর পিছনে আরেকটি কারণও রয়েছে, কোচিং সেন্টারে উল্লাসীর ব্যাপারে কথা বলা। কোনো সমস্যা না থাকলে না হয় আজই ভর্তি করিয়ে দেওয়া যাবে উল্লাসীকে। তারপর তাকে ক্লাসে বসিয়ে সে নিশ্চিন্ত মনে যেতে পারবে তার কাজে। এতে যেমন মুন্নি ভাবির হাত থেকে বাঁচা যাবে, তেমন সে নিজেও শান্তিতে দুদণ্ড কাটাতে পারবে। স্বস্তি নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে কাঁচা বাজার সেরে বাসার উদ্দেশ্যে রিকশা নিল মেজবা। বেলা বাজে দুপুর একটা। সূর্যের প্রখর তাপ এসে লম্বভাবে পড়ছে তার শরীরে। হুডটা উঠিয়ে দিলে ভালো হতো। অবশ্য রাস্তাও বেশি একটা নেই, ততক্ষণ না হয় একটু গরম সহ্য করলো। লিফট ছেড়ে বেরিয়ে ফ্ল্যাটের সদর দরজা খোলা দেখতে পেয়ে যা বোঝার বুঝে নিল মেজবা। ঠিক এ কারণেই সকাল থেকে অস্থিরতার উপরে রয়েছে সে। এই মহিলার হাত থেকে নিস্তার পাওয়া খুব সহজ হবে মনে হচ্ছে না। তীক্ষ্ণ দৃষ্টিতে মুন্নি সরকারের ফ্ল্যাটের দিকে এক নজর তাকিয়ে মেজবা দ্রুত পদে এগুলো নিজের ফ্ল্যাটের দিকে। তবে ফ্ল্যাটে ঢোকা মাত্রই তার বিস্ময়ের সকল সীমা অতিক্রম করলো। মুন্নি সরকারের পাশেই বসে রয়েছে বয়স্ক এক মহিলা, যাকে প্রায়ই তার কাছে এসে থাকতে দেখেছে মেজবা, এবং ভুল না করলে উনিই মুন্নি সরকারের মা। মাথায় রক্ত উঠে গেল মেজবাহর। ঠিক কী করবে ভেবে না পেয়ে হাতে থাকা বাজারের ব্যাগ মেঝেতে ছুঁড়ে ফেলে চেঁচিয়ে উঠল সে, কি চলে এখানে? আপনাকে আমি কাল নিষেধ করে দিয়েছি না? মেজবাহুর গলার স্বর শোনা মাত্রই বুকের ভিতরটা কেঁপে উঠল মুন্নি সরকারের। চুপিচাপে কাজ সারতে চাইলেও মাঝ থেকে এই বান্দা কই থেকে উদয় হলো তাই একদমই মাথায় আসছে না তার। তারপরও আপনার এখানে কি কাজ? হয়, আর ইউ কামিং হেয়ার? উঠে দাঁড়ালো মুন্নি সরকার। পাশ ফিরে মেজবাহুর মুখোমুখি দাঁড়িয়ে বলল, চিৎকার করছো কেন? বসো, বসে কথা বলি। কিসের বসবো? কেন বসবো? আপনাকে আমি কাল নিষেধ করে দেইনি? শুনেই নিষেধ করে দিলে হবে নাকি? ঘরে বোন থাকলে এমন বিয়ের প্রস্তাব আসবেই, তাই বলে এমন হাইপার হওয়া যাবে? অস্থির মনে মেজবা বলল, আশ্চর্য, আপনি তো প্রচণ্ড ঘাড় তেরা স্বভাবের। প্লিজ আপনি বের হন। তুমি বসো ভাই, বসে কথা বলি। তাছাড়া ভাই হিসেবে তোমার কাজ তোমার বোনের ভালো খারাপ বিবেচনা করা। তাছাড়া কেউ বিয়ের প্রস্তাব দিলেই বিয়ে হয়ে যায় নাকি? বাছ বিচারের ব্যাপার আছে না? নিজেকে শান্ত করার চেষ্টায় দু হাতের মুঠ চেপে লম্বা একটি দম ছাড়ল মেজবা। তারপর শান্ত গলায় বলল, ওকে বিয়ে দেব না। কাল আপনাকে সুন্দরভাবে নিষেধ করেছিলাম, তারপরও আজ আপনি আপনার মাকে কেন নিয়ে এসেছেন? আমিও তোমায় বারবার বলছি, মেয়ে হয়ে জন্মেছে উল্লাসী, বিয়ে তো একসময় ওকে দিতেই হবে। তাহলে আজ দিলে কি দোষ? আপনি প্লিজ বুঝতে চেষ্টা করুন। তুমি বোঝো মেজবা, ভাই হয়ে বোনের ভালো চাও না? এ কেমন ভাই তুমি? তাও যদি আমার ভাই কানা বোবা বা খোড়া হতো, আমার ভাইয়ের মতো ছেলে
তুমি সারা জীবন খুঁজলেও উল্লাসের জন্য পাবে না। আরও কিছু বলতে চাইছিল মুন্নি সরকার। হঠাৎ রান্নাঘর থেকে উল্লাসীকে বেরিয়ে আসতে দেখে থেমে গেল সে। আপনি কখন এলেন? উল্লাসীর প্রশ্নে পিছন ফিরে তার দিকে এগিয়ে গেল মেজবা। চড়া গলায় বলল, তোমাকে কাল রাতে কি বলেছিলাম? একে বাসায় ঢোকাতে নিষেধ করিনি, কিন্তু তুমি আজ একে বাসায় তো ঢুকিয়েইছো, সাথে আদর আপ্যায়নের জন্য নিশ্চিত খাবার বানাচ্ছিলে। মেঝেতে দৃষ্টি আবদ্ধ করলো উল্লাসী। তারপর ধীর গলায় বলল, ওনার মা এসেছিলেন, তাই আর কি। চুপ, একদম চুপ। উল্লাসীর এক হাত চেপে তাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে এলো মেজবা। তারপর মুন্নি সরকারকে উদ্দেশ্য করে স্থির গলায় বলল, আপনি ওকে জিজ্ঞেস করুন ও বিয়ে করবে নাকি। এই উল্লাসী, তুমি বিয়ে করবা? এসবের আগামাথা কোনোটাই মাথায় ঢুকলো না উল্লাসীর। তবে স্বামীর কথায় সম্মতি দেওয়া শ্রেয় ভেবে ঢোক চেপে হালকা মাথা নাড়ল সে। কি হলো তো? এবার দয়া করে সব বন্ধ করুন। ভ্রু কুঁচকে মুন্নি সরকার বলল, ও ছোট, ও এসবের কিছু বুঝবে না। ওর খারাপ ভালো দেখার দায়িত্ব ভাই হিসেবে তোমার। আমিও দেব না বললেই হলো। ভাই হয়েছ কি এই কাজে? বারবার কি ভাই ভাই লাগাই রাখছেন? উল্লাসী আমার বোন না, ও আমার দুঃসম্পর্কের বউ। চোখ মুখ কুঁচকে ফেলল মুন্নি সরকার। একরাশ বিস্ময় নিয়ে বলল, দুঃসম্পর্কের বউ মানে? দুঃসম্পর্কের না, শুধু বউ। কুল কুল করে ঘামতে শুরু করেছে মেজবা। রাগের মাথায় সত্যিটা এভাবে বলে দিল সে। একবারও ভাবলো না পরবর্তীতে এটি কত বড় আকার ধারণ করবে। সাথে ফলস্বরূপ বাঁশবাগান তো রয়েছেই। কপালের ঘাম মুছে সোফায় বসে পড়ল সে। করুণ দৃষ্টিতে তাকালো মুন্নি সরকারের দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে যে তাকিয়ে রয়েছে তারই দিকে। উল্লাসী তোমার বউ? মুন্নি সরকারের কথার পিঠে কোনো জবাব দিল না মেজবা। ভাবতে লাগলো ভয়ঙ্কর এই পরিস্থিতি থেকে বাঁচার একটি উপায়। কথা বলছো না কেন? উল্লাসী তোমার বউ? জি। তাহলে এতদিন বউকে বোন বলেছো কেন? ঢোক গিলে পরিস্থিতি সামলাতে আবারও উঠে দাঁড়ালো মেজবা। গলা খাকারি দিয়ে সামান্য এগিয়ে এলো মুন্নি সরকারের দিকে। তারপর স্থির গলায় বলল, দুঃসম্পর্কের বোনও তো মাঝে মাঝে বউ হয়, তাই না? হলে হয়। তবে তুমি মিথ্যে বলেছ। সকলের কাছে নিজের বউকে বোন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছ। আলাদা করে আমি কারো সাথেই উল্লাসীকে দুঃসম্পর্কের বোন হিসেবে পরিচয় করে দেইনি আপনি ছাড়া। আপনার জোরাজুরির সাথে না পেরে উঠে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আর বাদবাকি ছড়ানোর কাজটা আপনি করেছেন। তাহলে এখানে মিথ্যে কে বলেছে বলুন? ফুঁসে উঠল মুন্নি সরকার। একদম কনফিউজ করো না আমাকে, একদম না। এই আম্মা, ওঠো তো, এসবের শেষ আজ আমি দেখেই ছাড়ব। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে শাইলা বেগম বললেন, তুই চুপ কর তো। তোরে বারবার আমি কইছি আগে ভালো করে খোঁজ খবর নে, কিন্তু তুই শুনলে তো। প্রত্যেক বিষয়ে এত নাচানাচি করলে চলে? না চললে নাই। মেজবাহর মনের ভিতর কি আমি বসে রইছিলাম যে ওর মিথ্যে কথা আমি ধরতে পারবো? পাশ থেকে মেজবা বলল, আমি তো মিথ্যে বলিনি। আবারও বলছো মিথ্যে বলনি? হ্যাঁ, উল্লাসে আমার দুঃসম্পর্কের বোনও হয় তো। বিয়ের পর বউকে তুমি বোন হিসেবে পরিচয় করিয়ে দিবা? আবারও কপালের ঘাম মুছল মেজবা। এ কেমন অবস্থায় পড়ল সে? কি দরকার ছিল উল্লাসীকে দুঃসম্পর্কের বোন হিসেবে পরিচয় করে দেওয়ার? সত্যিটা বললে আর যাই হোক, আজকের মতো পরিস্থিতিতে তো পড়তে হতো না। বিয়েই তো আমাদের হয়নি। না মানে, গ্রামে হয়েছে, এখানে তো হয়নি। তাই গ্রামে উল্লাসে আমার বউ, আর এখানে দুঃসম্পর্কের বোন। মানে, তুমি আবারও আমাকে কনফিউজড করছো। মোটেও না ভাবি। এই যেমন ধরেন, আপনি হাসান ভাইয়ের ওয়াইফ, কিন্তু আপনারা বিয়ের আগে একে অপরকে চিনতেন না। তাই বিয়ের পর আগের সেই পরিচয় নিজেদের মাঝে বাঁচিয়েও রাখতে পারলেন না। কিন্তু এদিকে আমি আর উল্লাসিত দুঃসম্পর্কের ভাই বোন, তাই না? তাই আমরা সেই সম্পর্কের ছিটেফোঁটা নতুন জীবনে হালকার উপর ঝাপসা হলেও রাখার চেষ্টায় আছি। বলুন, ঠিক করছি না? বিষয়টি বোধগম্য হলো না মুন্নি সরকারের। চিন্তিত মুখে সে বলল, হ্যাঁ। তবে বউকে বোন? বোন না, দুঃসম্পর্কের বোন। ওই হলো। উহু, কোথাও ঘাপলা আছে। অবশ্যই আছে। সত্যিটা বলো মেজবা, আসল কাহিনী কি? মুন্নি সরকারকে ভুলিয়ে বালিয়ে চুপ করানোর চেষ্টায় ব্যর্থ হয়ে বিপাকে পড়ল মেজবা। আকাশ পাতাল ভেবেও এর জবাব না পেয়ে সে ধীর গলায় বলল, এক সেকেন্ড, একটু ওয়াশরুমে যাব, আর আসবো। আপনি যাবেন না, বসুন, আমি আসছি।
কোনো রকম দ্রুত ওয়াশরুমে ঢুকে লিমনের নাম্বারে ডায়াল করলো মেজবা। দুইবারের মতো রিং বাজতেই ওপাশ থেকে লিমন ফোন ধরতেই তাকে সংক্ষেপে সবটা খুলে বলল সে। তারপর অস্থির গলায় বলল, কি করব এখন? আমি আগেই বলছিলাম তোরে, কি দরকার ছিল এসব বলার? এখন এসব ভেবে হবেটা কি? এই মহিলাকে কিভাবে চুপ রাখবো সেটা বল, নয়তো এই মহিলা আমার সম্মান আর কিছু রাখবে না, পুরো সোসাইটিতে ব্যাপারটি নানানভাবে ছড়িয়ে দেবে। সময় দে একটু। সেই সময়টাই তো নেই। একদণ্ড ভেবে লিমন ফোনের ওপাশ থেকে শীতল কণ্ঠে বলল, সময় যেহেতু নেই সেহেতু কমন কাহিনী শুনিয়ে দে। সময় থাকলে না হয় আনকমন কিছু ভেবে দিতাম। তুই উল্লাসী, একে অপরকে পছন্দ করিস, কিন্তু উল্লাসীর বাবা ছোট মেয়ে বিয়ে দেবে না। প্লাস ওর বাবা গ্রামের স্বনামধন্য একজন ব্যক্তি, অনেক পাওয়ার আছে। তাই কোনো উপায় না পেয়ে তুই উল্লাসীরে নিয়ে ভাগছিস। লিমনের কথা শুনে বিস্ময়ের শিখরে পৌঁছে গেল মেজবা। অসম্ভব, মোটেও আমি এই কাজ করব না। এতে আমার মান সম্মান যা আছে তার কানিকোনাও আর থাকবে না। আরে ভাই, বউকে বোন বানানোর তোমার এই অপকর্মের কথা ঢাকতে আপাতত একটা টপিক দরকার। আর আমার মনে হয় না এর চেয়ে বেটার অপশন পাবি। আমি পারবো না। না পারলে যা, পুরো সোসাইটির কাছ থেকে লুচ্চা উপাধি নিয়ে অন্য কোথাও চলে যা। মেজবাহর স্থান ত্যাগের পর থেকেই উল্লাসের উপর প্রশ্নের হাঁড়ি খুলে বসেছে মুন্নি সরকার। একের পর এক প্রশ্ন করে মেয়েটির কাছ থেকে কিছু জানতে চেয়েও বারবার ব্যর্থ হচ্ছে সে। মেয়েটি জানিনাবিহীন মুখ থেকে কোনো আওয়াজই বের করছে না। ধৈর্যচ্যুত হয়ে আবারও সোফায় বসে পড়ল মুন্নি সরকার। অশান্ত গলায় বলল, মেজবা তোমার স্বামী হয়? জানি না। তো জানোটা কি? জানি না। আগমন ঘটল মেজবাহর। ঠান্ডা মাথায় উল্লাসীর পাশে দাঁড়িয়ে থেমে থেমে বলতে শুরু করলো সে লিমনের বানানো মিথ্যা গল্প। সব শুনে মুন্নি সরকার ভ্রু কুঁচকে বলল, কিন্তু তুমি তো প্রতিষ্ঠিত একজন ছেলে, তোমার সাথে বিয়ে দিতে কি সমস্যা? উল্লাসের তো বিয়ের বয়স হয়নি ভাবি। গ্রামেও এমন চিন্তাধারার মানুষ আছে, থাকবে না কেন? অবশ্যই আছে। তাছাড়া ওর মা তো ঢাকাতেই মানুষ, ওনার চিন্তাধারা অন্য পর্যায়ের। ও, কিন্তু আমার মাথায় এটা আসছে না, তুমি মেজবাহ কি করে এত ছোট এক মেয়ের প্রেমে পড়লে? দীর্ঘ শ্বাস ফেলে মেজবাহ জবাব দিল, আপনার যেমন এক দেখাতেই ওকে মনে ধরেছিল, তেমন আমারও ধরেছিল। সুন্দর মেয়ে, অবুঝ মন। সন্তুষ্ট হলো না মুন্নি সরকার। তীক্ষ্ণ দৃষ্টি উল্লাসের দিকে ছুঁড়ে বলল, তাই বলে বউকে বোন হিসেবে পরিচয় করিয়ে দেবে? আরে ভাবি, বউ হিসেবে পরিচয় করিয়ে দিলে সোসাইটির সবাই জেনে যেত না? এটা নিয়ে হই হুল্লোড় হতো, নানান আলোচনা হতো। আর যা ওর বাবার কাছে পৌঁছিতেই বেশি সময় লাগতো না। বোঝেনি তো, পাওয়ারের ব্যাপার। এজন্যই চুপচাপে ছিলাম। তবে একটি মেয়ে যেহেতু নিয়ে এসেছি, সেহেতু পরিচয় তো দিতেই হবে। তাই আর কি, দুঃসম্পর্কের বোন হিসেবে পরিচয় করিয়ে দেওয়া। তা ঠিক আছে, কিন্তু ওর বাবা কি তোমার ঠিকানা জানে না? বা কোন হসপিটালে বসো তা জানে না? তার ক্লু ধরেই তো মেয়েকে নিতে এতদিন এখানে এসে পড়বার কথা। টনক নড়ল মেজবাহর। যুক্তিযুক্ত একটি প্রশ্ন, এবং প্রশ্নটির কাছে লিমনের 2 পয়সার গল্পটি হার মানতে বাধ্য। মহিলার মাথায় গোবর নয়, বরং খাঁটি সোনা রয়েছে। অদ্ভুত ভুলভাল একটি কাহিনী তার হাতে ধরিয়ে দিলেও সে তার লেজ টেনে ধরেই সত্যতা যাচাই করে নিচ্ছে। আরও একটি দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে এলো মেজবাহর। পরিস্থিতি সামলাতে সে বলল, এখানে আপন বলতে আমার কেউ নেই ভাবি। শুধুমাত্র আপনাকে এবং হাসান ভাইকে আমি কাছের মানুষ মনে করি, আপন মনে করি। আপনার সাথে কাল রাতে এবং কিছুক্ষণ আগে যে ব্যবহার করেছি, এর জন্য আমায় ক্ষমা করুন। আসলে মাথা ঠিক ছিল না ভাবি। আপনিই বলেন, কেউ যদি আপনাকেই এসে অন্য মেয়ের সঙ্গে হাসান ভাইয়ের বিয়ের প্রস্তাব দেয়, তা আপনি চুপচাপ মেনে নিতে পারবেন? অসম্ভব। তার 14 গোষ্ঠী উদ্ধার করে তবেই আমি মানব। তুমি ভুল কিছু করনি, একদম ঠিক করেছো। বোঝার জন্য ধন্যবাদ ভাবি। আমাকে আপনি না বুঝলে আর কে বুঝবে বলুন? সেটাই তো। তা তোমরা পালিয়ে আসার পর বিয়ে করেছো তো? হ্যাঁ, করেছিলাম। এই উল্লাসী, আমরা বিয়ে করেছিলাম না? উল্লাসীর দিকে তাকালো মেজবা। মেয়েটির চোখে মুখে একরাশ আতঙ্ক নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে তার পাশে। মায়া হচ্ছে তার মেয়েটির জন্য। স্বল্প বয়সের এই জীবনে কত মিথ্যার না সম্মুখীন হতে হচ্ছে তাকে। তবে আপাতত মিথ্যা ছাড়া সত্য বললে নারীবাদী লোকেরা তাকে পিটিয়ে ছাড়বে। অসৎ চরিত্রের লোক,
নারী নির্যাতনকারী, এমনকি নারী পাচারকারীর খাতায় নাম ফেলতেও এদের দুদণ্ড লাগবে না। তবে সে আবারও একই ভুল করছে, সম্মান বাঁচানোর ধান্দায় আরও একটি নতুন মিথ্যার আশ্রয় নিচ্ছে। পূর্বের মিথ্যা নিয়েই যেখানে যান রফাদফা হয়ে যাচ্ছে, সেখানে নতুন এই মিথ্যা নিয়ে কতদূর এগুতে পারবে সে, প্রচুর ভাবাচ্ছে তাকে। সন্ধ্যায় বাসা থেকে বের হলো না মেজবা। উল্লাসের কোচিংয়ে আজ তাকে নিয়ে কথা বলতে যাবার জন্য হাসপাতাল ছেড়ে আসলেও পরিস্থিতি বিবেচনা এনে বাসা ছেড়ে না বেরোনোই শ্রেয় মনে হলো তার। দুপুরে নানান কথা বলে কোনোমতে বুঝিয়ে সুঝিয়ে মুন্নি সরকারের হাত থেকে মুক্তি পেলেও অস্থিরতা তার এক বিন্দু কমছে না, বরং সময় বাড়ার সাথে সাথে তা ক্রমে বাড়ছে। মহিলা নিশ্চিত এতক্ষণে পুরো সোসাইটিতে কথা ছড়িয়ে দিয়েছে। তবে কথা কিভাবে ছড়িয়েছে, ভালো না মন্দ, তা কেবল সেই জানে। তবে সে হাঁপিয়ে উঠেছে, কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে হাঁপিয়ে উঠেছে সে। আপনার চা। চিন্তার জগৎ ছেড়ে বেরিয়ে চায়ের কাপ হাতে নিল মেজবা। তারপর তাতে একবার চুমুক দিয়ে বলল, আমাকে কি খুব খারাপ একজন মানুষ মনে হয় তোমার? হুম, সত্যি করে বলো। এক মুহূর্ত ভেবে উল্লাসী বলল, আপনাকে আমি বুঝি না। মাঝে মাঝে চেষ্টা করি, তবে আমার এই ছোট মাথায় আপনাকে ঢোকাতে পারি না। মৃদু হেসে আবারও চায়ের কাপে চুমুক দিল মেজবা। মাঝে মাঝে মেয়েটি সহজ সরল, মাঝে মাঝে মেয়েটি চঞ্চল, আবার মাঝে মাঝে একেবারেই নীরব। তবে যেমনই হোক, মন্দ নয়, যার সঙ্গে বেশ সুখে শান্তিতে দিনের পর দিন পার করা যায়। তবে মেয়েটি যে ছোট। হঠাৎ কলিং বেলের শব্দে চিন্তায় ছেদ পড়ল মেজবাহর। ভ্রু কুঁচকে সে পিছন ফিরে দরজার দিকে তাকাতেই উঠে পড়ল উল্লাসী। ধীর পায়ে এগুলো সদর দরজার দিকে, এবং দরজা খোলা মাত্র হুড়মুড় করে ভিতরে ঢুকে পড়ল মুন্নি সরকার সহ কিছু মহিলা। মুখে তাদের অসহ্য হাসি। এই, তোমার শাড়ি আছে? বাড়ি থেকে বেরিয়ে আসার সময় শাড়ি টাড়ি এনেছিলে কি? মুন্নি সরকারের প্রশ্নের জবাবে মুখ ঘুরিয়ে মেজবাহুর দিকে তাকালো উল্লাসী। শাড়ি তো তার আছেই, তবে বলে দিলে যদি উনি রেগে যান। ওর দিকে তাকাচ্ছ কেন? আর মেজবা, তুমিও যাও, পাঞ্জাবি পরে তৈরি হয়ে নাও। পুরো ব্যাপার বুঝে উঠতে পারল না মেজবা। এভাবে মুন্নি সরকার তার দলবল নিয়ে বাসায় ঢোকার সাথে সাথেই তার বুকের ভিতরটা কেঁপে উঠেছিল। তবে পরবর্তীতে সকলের মুখে হাসি দেখে অস্থিরতা কিছুটা হলেও কমেছিল। কিন্তু এসব কি, হঠাৎ পাঞ্জাবি কেন পরবে সে? নাকি তোমার বউয়ের মতো তোমারও পাঞ্জাবি নেই? বলেই খিলখিল করে হেসে উঠল উপস্থিত সকলেই। তাদের দিকে এক নজর তাকিয়ে মেজবা বলল, আছে, কিন্তু হঠাৎ পাঞ্জাবি কেন? তো কি পরে বিয়ে করতে চাও তুমি? টি শার্ট পরে? কপাল কুঁচকে ফেলল মেজবা। প্রশ্নসূচক চোখে মুন্নি সরকারের দিকে তাকিয়ে বলল, কিসের বিয়ে? তোমার আর উল্লাসের? আমাদের বিয়ে তো হয়েই গেছে। বেশ ভালো কথা। তাহলে দ্বিতীয়বার বিয়ে করতে তো কোনো সমস্যা থাকার কথা নয়। তাছাড়া আমাকে যেহেতু কাছের মানুষ ভাবো, সেহেতু আমার কথাটা রাখো। আমাদের সকলের সামনে আবারও বিয়েটা করে ফেলো। আমি সবাইকেই তোমার সমস্যার কথা বলেছি। আমরা আছি তোমাদের পাশে। উল্লাসীকে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না। আর না, উল্লাসীর বাবার ভয়ে তোমার নিজের বউকে দুঃসম্পর্কের বোন বলতে হবে। আবারও উপস্থিত সকলেই খিলখিল করে হেসে উঠতেই তাদেরকে থামিয়ে দিল মুন্নি সরকার। মেজবাহকে তাড়া দিতে বলল, হাসানকে পাঠিয়েছি কাজী ডাকতে। এলো বুঝিও। যাও, তাড়াতাড়ি তুমি তৈরি হয়ে নাও। আমরা এদিকে উল্লাসীকে তৈরি করে দিই। বাচ্চা মেয়ে, সবটা সামলে নিতে পারবে না। নড়ল না মেজবা, চুপচাপ দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। নতুন বলা মিথ্যেটি আবারও কোথায় নিয়ে যাচ্ছে তাকে। পুরো ফ্ল্যাট জুড়ে লোকজনের সমাগমে গম গম করছে। কিছুক্ষণ হলোই পাঞ্জাবি পায়জামা পরে এসে বর বেশে নীরবে বসে সকলের কার্যকলাপ লক্ষ্য করে যাচ্ছে মেজবা। বিয়ে করা বউকে আরও একটিবার বিয়ে করাই যায়, এ আর তেমন কি কঠিন কাজ? তবে একটি বিষয় প্রচুর ভাবাচ্ছে তাকে। যে মেয়েকে কিছুদিন আগেই একরকম বাধ্য হয়েই বিয়ে করেছে সে, ভাগ্যের পরিহাসে আজ তাকে আরও একটিবার বিয়ে করতে হচ্ছে। তবে সেদিনের মাঝে এবং আজকের মাঝে প্রচুর তফাৎ। সেদিন মনে বাবাকে নিয়ে একরাশ ভয় কাজ করলেও আজ তা কাজ করছে না। আজ শুধুই কাজ করছে একরাশ ভালো লাগা। উপভোগ করছে সে সময়টিকে, যদিও খানিকক্ষণ আগে এর ছিটেফোঁটাও ছিল না। হ্যাঁ, সে মুখোমুখি হতে চায়, দেখতে চায় এবারের বলা মিথ্যেটি কোথায় নিয়ে যায় তাকে। 15 লাখ 1 টাকা দেড়মোহর ধার্য করিয়া আপনি রহমান নিয়াজির জ্যেষ্ঠ কন্যা
আঞ্জুমান আরা উল্লাসী আলাউদ্দিন শেখের মধ্যম পুত্র মেজবা শেখের সাথে বিবাহে রাজি থাকলে বলুন কবুল। আর চোখে পাশে বসা উল্লাসীর দিকে তাকালো মেজবা। লাল টকটকে বেনারসি শাড়ি পরেছে সে, মাথায় গুজে দিয়েছে ঘোমটা, যার দরুন উল্লাসীর মুখটা নজরে আসছে না তার। কি চলছে মেয়েটির মনে? নিশ্চয়ই ভয় পাচ্ছে সে। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে সকলের চোখের অগোচরে উল্লাসীর হাত আঁকড়ে ধরল মেজবা। তারপর তাতে হালকা চেপে ক্ষীণ স্বরে বলল, বলো উল্লাসী, আমি তো আছি। ভরসার হাতের সন্ধান পেয়ে মনের ভিতরে চলা আতঙ্ক কমে গেল উল্লাসীর। জোরে চেপে ধরল সে মেজবাহর হাত। তারপর ধীর গলায় বলল, কবুল। মেয়ের মুখে তিনবার কবুল শুনে এবারে কাজী এলেন মেজবাহর দিকে। সময় নিয়ে আবারও বলতে শুরু করলেন, 15,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি আলাউদ্দিন শেখের মধ্যম পুত্র মেজবা শেখ রহমান নিয়াজির জ্যেষ্ঠ কন্যা আঞ্জুমান আরা উল্লাসীর সাথে বিবাহে রাজি থাকলে বলুন কবুল। সময় নিল না মেজবা, সাথে সাথে জোর গলায় বলল, কবুল। চলবে গল্প নীরবতা। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।